বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি অতিক্রম করেছে চট্টগ্রামের সীতাকুণ্ড বন্দরের ৩ নম্বর সতর্কতা। ১২ ঘণ্টা পর সারা দেশে নৌ চলাচল স্বাভাবিক। রাজনৈতিক দ্বন্দ্বে ব্রাহ্মণবাড়িয়ায় হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। প্রতিবাদ অব্যাহত, বিচার বিভাগীয় তদন্ত দাবি। সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা পেতে নানা ভোগান্তির অভিযোগ রোগীদের। স্বাস্থ্যসেবায় অনিয়ম ঠেকাতে যুগোপযোগী আইন প্রয়োগের তাগিদ বিশেষজ্ঞদের। শিশু বন্ধু খ্যাত জাতীয় অধ্যাপক ডক্টর এম.আর. খানের মরদেহ দুপুরে রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধা নিবেদনের পর দাফন সাতক্ষীরায়। এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। বিশ্ব মন্দার প্রভাবে অনেক শ্বেতাঙ্গই শেষ মুহূর্তে মত পাল্টে ঝুঁকছেন ডোনাল্ড ট্রাম্পের দিকে। সময় সংবাদের সঙ্গে আছে আমি এস এম ইকবাল। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ক্রমশ দুর্বল হয়ে চট্টগ্রাম উপকূলবর্তী এলাকা অতিক্রম করে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য সমুদ্র বন্দরগুলোকে ৪ নম্বর থেকে নামিয়ে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ক্রমশ নিম্নচাপের রূপ নিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে থাকে। এটি সকাল ৬টার পর থেকে চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে শুরু করে। প্রায় ৩ থেকে ৪ ঘন্টা থেমে থেমে বৃষ্টি এবং ঝড়ো হয় নিম্নচাপটি উপকূল অতিক্রম করে যায়। তবে বৃষ্টির কারণে নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া ঢাকা নদী বন্দরকে ১ নম্বর, বরিশাল ও চাঁদপুর নদী বন্দরকে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সারা দেশে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার খবর জানাতে পতেঙ্গা নেভালে আছেন কমল দে। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ। কোন রকম বড় ধরনের বা কোন রকম ক্ষয়ক্ষতি ছাড়াই গভীর বঙ্গোপসাগর সৃষ্ট গভীর নিম্নচাপটি চট্টগ্রাম উপকূল এলাকা অতিক্রম করে গেছে। আমরা সকালে দেখেছি দমকা হাওয়া সহ ঝোড়ো বৃষ্টি যেমন ছিল, তিনি কিছুটা বাতাস ছিল, তবে যেহেতু সাগরে ভাটা ছিল সে কারণে কিন্তু আমার কোনো জলোচ্ছ্বাস ছিল না। এই অবস্থার মধ্যে গভীর নিম্নচাপটি চট্টগ্রাম উপকূল অতিক্রম করে যায়। মূলত ৬:৩০ পর থেকে অতিক্রম করতে শুরু করেছিল বলে আমাদের আবহাওয়া অফিস নিশ্চিত করেছিল এবং তারপর ২ থেকে ৩ ঘন্টার মধ্যে এটি অতিক্রম করে যাবে। তবে যেহেতু বাতাসের গতিবেগ ছিল কম, সেখানে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আপনি জানেন যে গত কয়েকদিন আগে কিন্তু গভীর বঙ্গোপসাগরে এই লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি ক্রমশ নিম্নচাপের রূপ নেয় এবং নিম্নচাপ নেওয়ার পর গতকাল গভীর নিম্নচাপের রূপান্তর হয়েছিল এবং গভীর নিম্নচাপের রূপান্তরের উত্তর দিক থেকে অগ্রসর হয়ে চট্টগ্রাম উপকূলে অতিক্রম করার কথা ছিল এবং সেই অনুযায়ী অতিক্রম করে গেছে। আপনি দেখেন যে এখন কিন্তু বৃষ্টি কাটিয়ে কিন্তু এখন ঠিক রোদ উঠতে শুরু করেছে। আর যেহেতু ঘূর্ণিঝড় নিম্নচাপ ছিল, সেখানে সাগর উত্তাপ ছিল, এই কারণে কিন্তু এই যে পতেঙ্গা নেভাল এলাকা ১৫ নম্বর ঘাট থেকে শুরু করে কর্ণফুলী মোহনা পর্যন্ত এখানে কিন্তু শত শত জাহাজ রাখা হয়। কিন্তু যেহেতু কালকে রাতে সাগর উত্তাপ ছিল, সেখানে জাহাজ সব সরিয়ে নেওয়া হয়েছিল। সকালের পর থেকে কিন্তু আবার জাহাজ সব আসতে শুরু করেছে, অর্থাৎ যেসব লাইটারের জাহাজ এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে, সেসব লাইটারের জাহাজ কিন্তু যেহেতু ঘুরে নিম্নচাপের প্রভাবটা কেটে যাচ্ছে, সেখানে সেগুলো আবার জায়গা মতো ফিরতে শুরু করেছে। তবে নিম্নচাপের প্রভাবে কিন্তু চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়েছিল, ঠিক একইভাবে কিছুটা সীমিত করা হয়েছিল বন্দরের পণ্য খালাসও। তবে বলা যায় সকাল থেকে যেহেতু এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে না বা বৃষ্টি থেমে গেছে অনেকটা, এর ফলে কিন্তু কিছুক্ষণের মধ্যে আবারও বহির্নোঙরে পণ্য খালাস পুরোদমে শুরু হবে। সেই সাথে বন্দরে যে সীমিত করা হয়েছিল কার্যক্রম, সেটি আবার পুরোদমে চালু করা হবে। তবে দেখেছি আমরা গতকাল রাত থেকে কিন্তু বৃষ্টি ছিল প্রচুর এবং সকাল পর্যন্ত সে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস বলছে সে বৃষ্টির কারণে মূলত এই নিম্নচাপটি ক্রমশ দুর্বল হয়ে পড়েছিল। অর্থাৎ বলা হয় যদি প্রচুর বৃষ্টি হয় তাহলে কিন্তু নিম্নচাপ দুর্বল হয়ে পড়ে এবং স্থলভাগ অতিক্রম করা যায়। ঠিক এই ক্ষেত্রে এই নিম্নচাপের ক্ষেত্রেও একই অবস্থা হয়, অর্থাৎ যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির ফলে কিন্তু নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ে। তো বলা যায় কোন রকম তেমন ক্ষয়ক্ষতি ছাড়াই কিন্তু এই নিম্নচাপটি চট্টগ্রাম উপকূল অতিক্রম করে গেছে। এখন পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় না। আমরা কথা বলেছিলাম ফায়ার সার্ভিস, জেলা প্রশাসনের যে নিয়ন্ত্রণ কক্ষ ছিল, সব জায়গায় আমরা কথা বলেছিলাম, তারা বলছে তেমন কোনো এখন পর্যন্ত তাদের কাছে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে গতকাল রাতে যেহেতু নিম্নচাপের প্রভাবে 1 থেকে 2 ফুট পর্যন্ত পানির উচ্চতা ছিল এবং জোয়ারও ছিল, সেখানে হয়তো কিছু নিচু এলাকায় পানি ঢুকেছিল এবং সকাল
সকালে পর যখন আবার ভাটা পড়ে আসে সেসব এলাকা আবার স্বাভাবিক হতে শুরু করেছে। তো বলা যায় যে গভীর যে নিম্নচাপটি সেটি কোনো রকম বাধা চায় বা কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়াই চট্টগ্রাম উপকূল অতিক্রম করে, তবে অনেকে ধারণা করেছিল হয়তো এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং এর নামকরণ করা হতে পারে, কিন্তু যেহেতু এটি ঘূর্ণিঝড়ের রূপ নেয়নি এবং সে কারণে কিন্তু এটির নামকরণ করা হয়নি। তবে বলা যায় যে চট্টগ্রামে এখন আবার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, রোদ উঠে গেছে। তো বলা যায় যে কোন রকম ক্ষয়ক্ষতি ছাড়াই যে গভীর বঙ্গোপসাগর নিম্নচাপটি চট্টগ্রাম উপকূল অতিক্রম করেছে, বিশেষ করে সীতাকুণ্ড এলাকা অতিক্রম করেছে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। তো এখন পর্যন্ত আমার কাছে এ ছিল চট্টগ্রাম থেকে গভীর নিম্নচাপের সর্বশেষ। দর্শক, চট্টগ্রামের পতেঙ্গা নেভাল থেকে নিম্নচাপের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হরিপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের চেয়ারম্যান ও মনোনয়ন না পাওয়া স্বতন্ত্র প্রার্থীর দ্বন্দ্বেই ঘটেছে হিন্দুপাড়ায় হামলা ও নির্যাতনের ঘটনা। দুপক্ষই বলছে রসরাজের পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়া সম্ভব নয়। তবে এক্ষেত্রে বিবাদমান দুপক্ষই ফেসবুকে ইসলাম অবমাননাকর পোস্টের জন্য একে অপরকে দায়ী করছেন। হামলার ঘটনাস্থল ঘুরে এসে সময় সংবাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন তথ্য। বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক, ক্যামেরায় ছিলেন তরিকুল ইসলাম। তিতাস নদীর পাড় ঘেঁষে হরিণবেড় গ্রামের অবস্থান। এই গ্রামের বর্ধনবাড়িতে বালিঙ্গাবিল মৎস্যজীবী সমিতির সেক্রেটারি রসরাজ দাসের ঘর। 29 অক্টোবর দুপুরে প্রতিবেশী মোহন দাসের ঘরে দৌড়ে এসে আশ্রয় নেন রসরাজ। তারপরই একদল যুবক তাকে ধরে নিয়ে যায়। 2 মায়া খাইতে বইছে, বর ঘরে রসুন গড় আমাইছে, এরা 2 মায়া গেছে, 2টা। এরপরে কথা কথা ফুলা হানে ধরে লিয়েছে। 3 বস্তা চাল আছেন, বড় একটা ডেগ নিয়েছেন, ডেগ নিচাগা ঘর দুয়ার ওইটা ভাঙছে। হরিণবেড় বাজারে প্রত্যক্ষদর্শীরা জানালেন, আধমরা অবস্থায় রসরাজকে পুলিশের হাতে তুলে দেন হরিপুর ইউনিয়নের সে সময়ের আওয়ামী লীগ সভাপতি ফারুক মিয়া। আমরা এই দেখতে শুনছি যে রসরাজ রলে যেতেছে, আমরা দৌড়াদৌড়ি করে আইসি, আয় দেখি কেন খালেদ মিয়া আর ওই ফারুক মিয়া আবার তারা ওই গাড়ির মাঝে উঠে দিছে। রসরাজকে পুলিশ গ্রেপ্তার করার পরপরই এলাকায় উত্তেজনা চরমে ওঠে। আক্রান্তরা জানালেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখি আশ্বস্ত করার বদলে তাদেরকে বাড়ি ছেড়ে পালাতে উৎসাহিত করেন। ফলে লুটপাট ও হামলা সহজ হয়েছে বলে তারা অভিযোগ করেন। বই দেখাইছে, চেয়ারম্যানও কইছে যেতাম আমরা নতুন চেয়ারম্যান আকি টিন টুন বেড়া ঘেরা ভাঙছে, কুবাইয়া বাইরে ভাঙ্গে এর ঘরে লাইমা আছে তার আগে লাইমা আইখানে গাছটা আমি যা করে দিছে। অবশ্য আখি চেয়ারম্যান দাবি করলেন, অন্য কোনো উদ্দেশ্যে নয়, নিরাপত্তার কথা মাথায় রেখেই পালানোর পরামর্শ দিয়েছিলেন তিনি। পাশাপাশি অভিযোগ করলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পক্ষে কাজ না করায় এবং বালিঙ্গা বিলের দখল নিতে ফারুক মিয়া পরিকল্পিতভাবে রসরাজকে ফাঁসিয়েছেন। সকল ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দরা ছিলেন, সেই বক্তৃতায় উনি বলছে যে উনি লোকজন দিয়ে ওই বিলের থেকে নাকি তাকে ধরে নিয়ে আসছিল, আয়না পুলিশের কাছে সোপর্দ করছে। তবে ফারুক মিয়ার দাবি, রসরাজকে তিনি মৎস্যজীবী সমিতির সেক্রেটারি বানিয়েছেন, তাই তাকে ফাঁসানোর প্রশ্নই আসে না। বরং আখি চেয়ারম্যান তাকে ফাঁসাতে রসরাজকে বিপদে ফেলেছেন। আমি সম্পূর্ণ রাজনৈতিক শিকার। আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্ররা, এটা আপনারা জানেন যে আমাদের এটার মূল এটা হইল মানে আমাকে পাঠানোর জন্য। এদিকে হরিণবেড় বাজারের 2 ব্যক্তি জানালেন, আশুতোষ নামের এক ব্যক্তিকে দিয়ে ফারুক মিয়া প্রথমে ফেসবুকে পোস্ট দেন, পরে তার চাচাতো ভাই কাপ্তান মিয়াকে দিয়ে স্থানীয় মুসলিমদের খেপিয়ে তোলেন। স্টলে আমি সাগাইতেছি, উনি আমার ডেকে নিছে, ফোন নাম্বার তুমি একটু এদিকে আসো উঠে। তখন আমি আসলাম, আসার পরে ওই আমরা যে ছবিটা আমরা ওই যে খাবার যে ছবিটা দিছে, এই ছবিটা আমার দেখাইছে। ফারুক মিয়া ওনার ছোট ভাই কাপ্তান মিয়া আলিয়া মাদ্রাসার সভাপতি, ওনার নেতৃত্বেই এই ভাঙচুর গিনি ওয়েল লাগিনি এই লুটপাট চেষ্টা করছিল। কিছু আংশিক মুসলমান মানুষের আবার এটি প্রতিহত এবং রুখে দাঁড়াইছে। ফারুক মিয়ার চাচাতো ভাই কাপ্তান মিয়াকে তার বাসায় গিয়ে পাওয়া যায়নি। একজন সাধারণ জেলে রসরাজ দাসের যে বিদ্যার জোর, তাতে তার পক্ষে কাবা শরীফের অবমাননা করে ফেসবুকে পোস্ট দেওয়া যে অসম্ভব, এ বিষয়ে সবাই একমত। তাহলে কি ফারুক মিয়ার বিল দখলের লোভ আর স্থানীয় আওয়ামী লীগের আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের বলি হল রসরাজ এবং তার সম্প্রদায়? এ প্রশ্নের উত্তর যদি যথেষ্ট আন্তরিকতার সাথে না খোঁজা হয়, তাহলে এরকম ঘটনা যে আরো ঘটবে তা বলাই যায়। ওমর ফারুক, সময় সংবাদ, হরিণবেড়, ব্রাহ্মণবাড়িয়া। এদিকে নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনার প্রতিবাদে রাজধানী ঢাকা সহ সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। এছাড়া ভিডিও ফুটেজ দেখে নাসিরনগরে আরো 9 জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে আটকের সংখ্যা 53 জনে দাঁড়িয়েছে। শুক্রবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এদিকে ঘাতক দালাল নির্মূল কমিটির একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে। এছাড়া বিচারের দাবিতে রাজধানী সহ সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ। এ সময় বক্তারা উদ্দেশ্যমূলকভাবে সারা দেশে কোনো বিশেষ গোষ্ঠী এই ধরনের হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন। সময় সংবাদে আরো থাকছে, পুরান ঢাকায় নানা সমস্যার কারণে ভিটে ছাড়ছেন স্থানীয়রা। আসছেন রাজধানীর বিভিন্ন এলাকায়। পুরান ঢাকার ঐতিহ্য ধরে রাখার ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি কর্পোরেশনের। সরকারি হাসপাতালে নানা রকম ভোগান্তি আর বেসরকারি হাসপাতালে বেশি টাকা ব্যয়। চিকিৎসা নিতে আসা রোগীদের এমন অভিযোগ থাকে বরাবরই। অপ্রয়োজনীয় ঔষধ ও পরীক্ষা নিরীক্ষাতেও চলে যায় বড় অঙ্কের টাকা। এছাড়া ভুল চিকিৎসার খরচ তো আছেই। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যসেবায় অনিয়ম রোধ এবং চিকিৎসকদের প্রতি রোগীদের আস্থা বাড়াতে উভয় পক্ষেরই জবাবদিহিতা থাকা প্রয়োজন। এক্ষেত্রে যুগোপযোগী আইন তৈরি ও এর যথাযথ প্রয়োগের উপরই বেশি জোর দিয়েছেন তারা। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। রোগীদের অভিযোগ, অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করতে বাধ্য করা ছাড়াও অতিরিক্ত ওষুধ কিনতেও ব্যবস্থাপত্র দেন অনেক চিকিৎসক। এছাড়া রোগীদের বড় একটি অংশ ভেজাল ও নিম্নমানের ওষুধ সেবন করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ওষুধের মানের ব্যাপারে বিক্রেতাদের ওপরই বেশি ভরসা তাদের। নানান ধরনের ওষুধ আসতেছে, আমরা তো জানি না। ডাক্তার যেটা লিখতেছে আমরা এটা নিয়ে যাচ্ছি। ডাক্তার যা কিছু না লেখে আমরা কখনো দোকানে রাখি না। ভুল ওষুধের কারণে কিডনির সমস্যা হইতেছে, ডায়াবেটিসের সমস্যা হইতেছে। ভুল চিকিৎসায় কেউ ক্ষতিগ্রস্ত হলে আইনের আশ্রয় না নিয়ে রোগীর স্বজনরা সাধারণত হাসপাতাল ভাঙচুর করে। কখনো চিকিৎসক বা হাসপাতাল কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। চিকিৎসকরা বলছেন, এসব সমস্যা থেকে মুক্তি পেতে অভিযোগ দায়ের কিংবা প্রতিকারের জন্য সব ধরনের চিকিৎসা প্রতিষ্ঠানকেই একক কর্তৃপক্ষের আওতায় আনা দরকার। ভালো ব্যবহার করে না, আমার যে প্রবলেম ওরা অতটা শুনতে চায় না, ওদের ট্রিটমেন্ট ওরা দিয়ে চলে গেল। কোন ইনভেস্টিগেশনটা করা দরকার ছিল, কোনটা অপ্রয়োজনীয় করেছে, সেই জন্য একটা যদি স্বাস্থ্য কমিশন করা হয় ভালো চিকিৎসকদের মাধ্যমে, সেটা মানুষের অনেক উপকার দেবে। সম্প্রতি আইন কমিশন ও স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য আইন 2016 এর খসড়া তৈরি করেছে। এতে রোগীর অধিকার, চিকিৎসকদের দায়িত্ব কর্তব্য আওতা নির্ধারণ, আর্থিক মানসিক হয়রানি রোধ, সরকারের করণীয়, ভেজাল ওষুধ উৎপাদন ও বিপণন বন্ধ করা ও সংশ্লিষ্টদের জবাবদিহিতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। খসড়াটা চূড়ান্ত পর্যায়ে আছে। আইনটা হইতে হবে এরকম চিকিৎসা পেশাজীবীদের দায়বদ্ধতা থাকে রোগীদের প্রতি, আবার ঠিক একইভাবে যারা চিকিৎসা দিচ্ছেন তাদেরও যে চিকিৎসা দেবার ক্ষেত্রে যাতে নিরাপত্তাটা থাকে। অন্যান্য ধারা উপধারার পাশাপাশি স্বাস্থ্য কমিশন গঠনেরও সুপারিশ রয়েছে। এতে কোনো হাসপাতালে কর্মচারীদের সংগঠন না রাখার সুপারিশও রয়েছে আইন কমিশনের খসড়ায়। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। শিশু বন্ধু খ্যাত জাতীয় অধ্যাপক ও শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর এমআর খানের মৃত্যুতে শোক নেমে এসেছে সহকর্মী, বন্ধু, স্বজনদের মাঝে। মানুষের জন্য কাজ করতে সবচেয়ে বেশি পছন্দ করতেন উপমহাদেশের প্রথিতযশা এই শিশু চিকিৎসক। গতকাল বিকেলে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে বার্ধক্যজনিত রোগে মারা যান তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাজধানীতে দুদফা জানাজা শেষে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুরে তার মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। ৮৮ বছরের বর্ণাঢ্য জীবনে তিনি শুধু একজন জনপ্রিয় চিকিৎসকই ছিলেন না, ছিলেন একজন সমাজসেবীও। দেশে শিশু চিকিৎসার পথিকৃৎ এই মানুষটির চিন্তা জুড়েই ছিল অপরের কল্যাণে কাজ করার অদম্য আগ্রহ। প্রতিষ্ঠা করেছেন হাসপাতাল, ট্রাস্ট সহ বহু জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। উনি বলেন, আমি রিটায়ারমেন্ট হয়েছি, আমার এই জীবনে তো আর এমনি প্র্যাকটিস করে তো মানুষকে কিছু দিতে পারবো না, একটা ছোট্টখাটো একটা সুপরিসরে একটা তুমি একটা বাচ্চাদের হাসপাতাল, একটা বাচ্চাদের হাসপাতাল করো। উনি আমাদের কোনোদিন বেড ভাড়া বাড়ানোর পক্ষে ছিলেন না। গরিবদের জন্য ওনার দরদ ছিল, হৃদয় ছিল খুব বড়। জীবনের প্রায় পুরো সময়টা জুড়েই যিনি শিশুদের জীবন বাঁচাতে কাজ করেছেন, সেই শিশু বন্ধু এমআর খান বার্ধক্যজনিত রোগে চিরবিদায় নেন। দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজের গড়া হাসপাতালেই ত্যাগ করেন শেষ নিঃশ্বাস। উনি 8.5 মাস এই হসপিটালে ভর্তি। উনি অনেক বার্ধক্যজনিত সহ আদার প্রবলেম নিয়ে গত 2 সপ্তাহ আগে রাত্রেবেলা উনি সাডেনলি
রেসপিরেটরি কলাপসে চলে গেলেন। আমরা ওনাকে ভেন্টিলেটর দিয়েছিলাম এবং ভেন্টিলেটর থেকে ওনাকে আর বের করে আনা যায় নাই। সদা হাস্যোজ্জ্বল ব্যক্তিটির মৃত্যুর সময় সেই হাসি যেন অমলিন একমাত্র মেয়ের কণ্ঠে। খুবই শিশু বন্ধু ছিলেন, শিশুদের ভালোবাসতেন এবং শিশুদের জন্য যত রকম উন্নয়নের কাজ করতেন। শিশুদের প্রথম অধ্যাপক, এর আগে বাংলাদেশে কোনো অধ্যাপক হিসেবে কেউ ছিলেন না। রোববার সকাল 10:30টায় সেন্ট্রাল হাসপাতালে অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা। সকাল 11:30টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জানাজা শেষে দুপুর 12টার পর শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে দাফন করা হবে তার গ্রামের বাড়ি সাতক্ষীরায়। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের 2 দিন সামনে রেখে ডেমোক্র্যাটদের আধিপত্য থাকা পেনসিলভেনিয়া, মিশিগান ও মিনেসোটায় প্রচারণা চালানোর ঘোষণা দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবারের নির্বাচনে 36টি ইলেকটোরাল ভোট থাকা এই 3টি রাজ্যে 1972 সালের পর জয় পায়নি রিপাবলিকানরা। তবে পেনসিলভেনিয়া ও মিশিগানে এবার প্রধান 2 প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। শনিবার ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন উভয়েই 29টি ইলেকটোরাল ভোট থাকা দোদুল্যমান অঙ্গরাজ্য ফ্লোরিডায় প্রচারণা চালান। ট্যাম্পার সমাবেশে ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে তাকে নির্বাচিত করার আহ্বান জানান। অন্যদিকে পেমব্রোক পাইন্সে হিলারি ধর্ম বর্ণ নির্বিশেষে মার্কিনীদের ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। এদিকে এ পর্যন্ত 3,70,00,000 ভোটার আগাম ভোট দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। অন্যান্য বছরের তুলনায় এবার ফ্লোরিডা, অ্যারিজোনা ও নেভাদায় বেশি সংখ্যক হিস্পানিক ভোটার আগাম ভোট দিচ্ছেন। বিবিসির সবশেষ জরিপে হিলারি 46% সমর্থন নিয়ে ট্রাম্পের চেয়ে 1% ব্যবধানে এগিয়ে থাকার পাশাপাশি গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে এখনও উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। বৈশ্বিক অর্থনীতিতে মন্দাভাব ও অভিবাসীদের বৈধতা ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টনের নমনীয় নীতির কারণে শ্বেতাঙ্গ ভোটাররা ঝুঁকছেন ডোনাল্ড ট্রাম্পের দিকে। বিশ্লেষকদের ধারণা, শেষ মুহূর্তের প্রচারণা আর নির্বাচনের দিন যে শিবির যত বেশি সংখ্যক সমর্থককে ভোট কেন্দ্রে আনতে পারবে, চূড়ান্ত লড়াই সে পক্ষ এগিয়ে থাকবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে আরও জানিয়েছেন তোষার আব্দুল্লাহ। ওয়াশিংটন ডিসির এই সাদা বাড়ির পরবর্তী সেটা কি হবে, যেহেতু 2 প্রার্থী এবং তাদের সঙ্গীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে কড়া নেড়ে যাচ্ছেন, কিন্তু মূলত হচ্ছে গ্রাউন্ড প্লে বলে যে বিষয়টি আছে এই মার্কিন নির্বাচনে, অর্থাৎ মাঠের খেলায় যারা এগিয়ে থাকবেন, যারা ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিতে পারবেন, ভোটের ফলাফল কিন্তু তাদের দিকেই যাবে। 2 পার্টি অবশ্যই চাচ্ছেন যে পুশ করতে লাস্ট 2 ডেজ, বাট হিলারি এখনো স্ট্যাটিস্টিকলি আগে আছে 50টা স্টেটে, বাট আগে 1 সপ্তাহ আগে যেটা ছিল সেটার পার্সেন্টেজ একটু কমে আসছে। ন্যাশনাল পুলে কিন্তু হিলারি ক্লিন্টন এগিয়ে আছে, যদিও ব্যবধান একদমই কমে এসেছে, কিন্তু স্টেট পুল বলতে এখানে যেটা বলা হয় সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প হিলারির কাঁধে কাঁধ রেখে চলছেন, কোনো কোনো জায়গায় অবশ্য এগিয়ে থাকছেন। তবে মূল বিষয় হচ্ছে যে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে অভিবাসীদের বিষয়ে হিলারি ক্লিন্টনের অবস্থান এবং তার যে নীতি সেটি কোনো কোনো ক্ষেত্রে এখানকার সাদা মানুষদের স্বার্থ রক্ষা করছে না, কিন্তু প্রকাশ্যে অনেকেই হয়তো হিলারি ক্লিন্টনের কথা বলছে যে তারা হিলারি ক্লিন্টনের ভোট দিয়েছেন বা দেবেন। এই যে এক ধরনের লুকোচুরি বা অদৃশ্য অবস্থান, সেটি কিন্তু নির্বাচনের ফলাফলে একটি প্রভাব রাখতে পারে বলে মনে হচ্ছে। ওয়াশিংটন ডিসি সেখানেও কিন্তু মার্কিন যে ভোটার আছে তাদের সাথে কথা বলে এবং যারা আমাদের অভিবাসী ভোটার রয়েছে ভারত, বাংলাদেশ ও অন্যান্য যে অভিবাসীরা আছেন তাদের কাছ থেকেও কিন্তু এই বিষয়টি শোনা যাচ্ছে। 2008 সালের যে অর্থনৈতিক মন্দা, সেই মন্দারও একটা নেতিবাচক প্রভাব হিলারি ক্লিন্টনের দিকে পড়ছে। 2008-এ সবগুলো ব্যাংকে বেইল আউট দেওয়া হয়েছে। মানুষের মনে এ ধরনের একটা ধারণা সৃষ্টি হয়েছে যে আমরা স্ট্যাবলিশমেন্ট আর বিশ্বাস করতে পারতেছি না। ট্রাম্প হচ্ছে ওই 2008-এর বেইল আউটের রিয়াকশন। এই জন্য মানুষের মনে হচ্ছে যে এখন আমাদের স্ট্যাবলিশমেন্টের বাইরে যেতে হবে। একটা স্ট্যাবলিশমেন্টের যে বিষয় আছে, প্রাতিষ্ঠানিকতার, তার বিপক্ষে যে সাদা মানুষরা আছেন তারা কিন্তু কিছুটা ঝুঁকেছিলেন এবং ধীরে ধীরে ঝুঁকতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের দিকে। ওয়াশিংটন ডিসি থেকে তুষার আব্দুল্লাহ। পুঁজি সংকট ও প্রয়োজনীয় বিপণন অবকাঠামোর অভাবে তেমন একটা সুবিধা করতে পারছে না জামদানি শিল্প। এর কারণ হিসেবে
যথাযথভাবে ব্র্যান্ডিং করতে না পারাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় জামদানি শিল্পের প্রসারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জামদানি সংশ্লিষ্ট সব পক্ষের। বস্ত্রশিল্পে বাঙালির হাজার বছরের ঐতিহ্য বহন করছে জামদানি। ১৯বিংশ শতাব্দীর মাঝপথে ইংরেজ শাসিত বাংলায় ঐতিহ্যবাহী এ শিল্পের গতি মন্থর হয়ে পড়ে। তবে ১৯৭১ সালে স্বাধীনতার পর আবারও প্রাণ ফিরে পায় জামদানি। সময়ের সাথে জামদানি তৈরিতে গতি ফিরেছে ঠিকই, তবে মন্থর গতিতেই ঘুরছে কারিগরদের ভাগ্যের চাকা। ইন্ডিয়াতে রপ্তানি করতে আমাদের কিছু বাধাগ্রস্ত আছে। 11% ট্যাক্সের কারণে আমদানিকারকরা আমদানিতে নিরুৎসাহিত হয়ে পড়ছে। ইন্ডিয়ান সরকারের সাথে যদি এটা আমাদের সরকার কথা বলে যদি ট্যাক্সটা ফ্রি করে দিত, একসময় জামদানিতে ডিউটি ফ্রি ছিল ইন্ডিয়াতে। গুণে মানে অনন্য নজরকাড়া এই শাড়ির প্রসারে এখনো গড়ে ওঠেনি কার্যকর বিপণন অবকাঠামো, নেই চোখে পড়ার মতো ব্র্যান্ডিংও। ফলে কয়েকশো বছর ধরে দেশে বিদেশে জনপ্রিয়তা ধরে রাখলেও কাজে লাগেনি বাজার সম্ভাবনার ন্যূনতম সুযোগটুকু, যার প্রমাণ শত বছরের এই শাড়ি থেকে রপ্তানি আয় দাঁড়িয়েছে মাত্র কোটি ডলারে। এই অবস্থায় ব্র্যান্ডিং ও বাজার সম্প্রসারণের তাগিদ অর্থনীতিবিদ ও বাজার বিশেষজ্ঞদের। দূতাবাসগুলো আছে, বাংলাদেশের যে পর্যটন কর্পোরেশন এবং পর্যটনকে প্রচার করবার জন্য যে ধরনের প্রতিষ্ঠানগুলো কাজ করছে, তাদের প্রত্যেকেরই এটার ব্যাপারে এগিয়ে আসতে হবে। বেশি আরো উদ্যোগী হতে হবে। জামদানি ফেয়ারটা, জামদানি যেসবগুলো আমাদের লেআউটগুলো হাউস দুই একটা আছে, মার্কেটের ভিতরে জামদানি হাউস একটা দুইটা আছে, জামদানি যদি একটা কর্নার করে দেওয়া যায়। জিআই পণ্যের সার্বিক দেখভালের দায়িত্ব পেটেন্ট ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস অধিদপ্তরের। জামদানির ব্র্যান্ডিং এ সহায়তার আশ্বাস দিলেন সংস্থাটির রেজিস্ট্রার। দার্জিলিং টি জিআই ঘোষণার আগে এটার দাম $500 মতো ছিল, এবং জিআই ঘোষণার পর তারা কিন্তু বিলিয়ন ডলার খরচ করেছে এই ব্র্যান্ডিং এর জন্য। এখন কিন্তু সেটা $3,500 থেকে $5,000 চাটা বিক্রি করে। টিকিটটা পাওয়ার পর আমরা বিদেশে যেতে পারি, অবশ্যই সবাই যাবে, সেক্ষেত্রে যাবে, আমরাও সহযোগিতা করব। শুধু আত্মতৃপ্তিতে ভুগলে চলবে না, জামদানি পুরো সুফল পেতে হলে বিশ্ব দরবারে এর প্রচারণা বাড়ানোর পাশাপাশি গড়ে তুলতে হবে শক্তিশালী বিপণন অবকাঠামো। শুভ খান, সময় সংবাদ, ভারগাঁও, নারায়ণগঞ্জ। নানা অসুবিধার কারণে রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় যেতে শুরু করেছেন পুরান ঢাকার স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা বলছেন, সন্তানদের উচ্চ শিক্ষা, উন্নত চিকিৎসা ব্যবস্থা ও ভালো যাতায়াত ব্যবস্থা না থাকায় নিজেদের ভিটে মাটি ছাড়তে বাধ্য হচ্ছেন তারা। নগরবিদরা বলছেন, দিন দিন পুরান ঢাকার ঐতিহ্য হারিয়ে যাওয়ার অন্যত্র বসবাসের চিন্তা করছেন এসব এলাকার মানুষ। সিটি কর্পোরেশন বলছে, পুরান ঢাকার ঐতিহ্য ধরে রাখতে নানা ব্যবস্থা গ্রহণ করছেন তারা। ফখরুল শাহিনের রিপোর্ট। পুরান ঢাকার স্থায়ী বাসিন্দা ইসমাইল হোসেন হিরু সম্প্রতি পরিবারের লোকজনদের নিয়ে বসবাস করছেন রাজধানীর ধানমন্ডি এলাকায়। অন্যদিকে আক্তার হোসেন অভিজাত এলাকায় থাকার সামর্থ্য থাকা সত্ত্বেও জন্মস্থানের মায়া ছাড়তে পারছেন না তিনি। দুজনেই জানালেন পুরান ঢাকার নানা সমস্যার কথা। কারখানাকে দিচ্ছি, এখানে আমরা গুদাম ঘর ভাড়া দিচ্ছি, এখানে আমরা পরিবেশ বিনষ্ট করার জন্য আরো নানান ধরনের আমাদের তখন ইনকামের দিকটাই বেশি প্রাধান্য পায়। আমার তো মূল বাসা লালবাগেই, কিন্তু থাকতেছি হলো জিকাতলা। বিজনেসটা আমার ওখানে যেহেতু কমিউনিকেশনটা খুবই কাছাকাছি। শুধু ইসমাইল হোসেন বা আক্তার হোসেন নয়, সমস্যায় জর্জরিত পুরান ঢাকা নিয়ে আক্ষেপের শেষ নেই অনেকের। মাটির কোঠাঘর বলতো আর দুচাল্লা বেড়ার ঘর বলতো, এই ছিল। আর সব গাছ গাছলা, ফলের গাছ, এই গাছ, সাজনা গাছ, নানান কি ছিল। হাই রেঞ্জ বিল্ডিং অনেক হয়ে গেছে, তারপর লোক সংখ্যা অনেক বেড়ে গেছে। এখন চলাফেরা করতে শান্তিতে আগের মতো পাইতেছি না। পুরান ঢাকায় আসলে তেমন কোনো পার্ক নেই, সব পার্ক তো দখল হয়ে গেছে। ড্রেনের সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা আছে, গ্যাসের সমস্যা আছে, নিয়মিত গ্যাস পাওয়া যাচ্ছে না। নগরবিদরা বলছেন, সরকারের পক্ষ থেকে উদ্যোগ না নেয়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে পুরান ঢাকার ঐতিহ্য। এর বিদ্যালয়গুলো, এর স্বাস্থ্যকেন্দ্রগুলো, এর উন্মুক্ত স্থানগুলো, এর শরীরচর্চা কেন্দ্রগুলো, এর নদীর পাড়, এর সবকিছু নিয়ে যে কাজ করার প্রয়োজন ছিল, মনোযোগ দেওয়ার দরকার ছিল, এটা দীর্ঘদিন কেউ করেনি। সিটি কর্পোরেশন বলছে, ঐতিহ্যবাহী এই নগরীকে নতুন করে সাজাতে নানা ব্যবস্থা গ্রহণ করছেন তারা। 19টা পার্ক পুরনো ঢাকায় নতুন করে সাজানোর জন্য প্রাইমারি রোডগুলোকে বিউটিফিকেশনের মধ্য দিয়ে, সবুজায়নের মধ্য দিয়ে সুন্দরভাবে সাজানোর প্রকল্প আমরা নিয়েছি। সারা বিশ্বের 140টি বসবাসের অনুপযোগী শহরের মধ্যে ঢাকার অবস্থান 137তম। বিশেষজ্ঞরা বলছেন, এই নগরীকে বসবাসের উপযোগী করতে প্রথমে পুরান ঢাকার দিকেই নজর দিতে হবে। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। সংস্কারের 1 বছরের মাথায় হুমকির মুখে রাজশাহী শহর রক্ষা বাঁধ।
আতঙ্কে পদ্মা তীরবর্তী মানুষ। পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ। রাজধানীর কাফরুলের একটি বাসা থেকে বিপুল পরিমাণ মানুষের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই বাসার 2 বাসিন্দাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের ধারণা, আটককৃত নুরুজ্জামান ও তার 2 সহযোগী এসব হাড়-হাড্ডি মেডিকেলের শিক্ষার্থীদের কাছে বিক্রি করত। তবে তারা এসব লাশ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নিজেরাই বাসার ভেতরে প্রক্রিয়াজাত করত বলেও জানিয়েছে পুলিশ। বাসার ভেতর ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের কঙ্কাল। ঘরের ভেতরেই চলত ইলেকট্রিক হিটার আর কেমিক্যাল মিশিয়ে কঙ্কাল তৈরির কাজ। অন্য সব দিনের মতো দ্বিতীয় তলার ফ্ল্যাটে শনিবার বিকেলেও এসব কাজ করছিলেন নুরুজ্জামান। কিন্তু বেশ জোরে জোরে শব্দ হওয়ায় সন্দেহ হয় অপর এক ভাড়াটের। তিনি দরজায় বেল চাপেন, কিন্তু দরজা না খোলায় সন্দেহ দানা বাঁধে তার। আধা ঘন্টা টাকার পরেও যখন ওঠে না আমাদের সন্দেহ, তখন আমরা বললাম যে আপনি যদি দরজা না খুলেন আমি কিন্তু পুলিশ আনতে বাধ্য হব। এটা বলার পরেই উনি দরজা খুলে দিলেন। বাড়ির মালিক জানিয়েছেন, বছর খানেক আগে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে 6ষ্ঠ তলায় বাসা ভাড়া নিয়েছিলেন নুরুজ্জামান। গত মাসে ওই বাসারই 2য় তলায় ওঠেন তিনি। ব্যাচেলর হিসেবে থাকা নুরুজ্জামানের সাথে আরো 2 জন থাকতেন ওই বাসায়। তার পরিচয় দিয়েছে MBBS ডাক্তার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের। আর ওনার পৈতৃক কিছু কেমিক্যালসের ব্যবসা আছে, উনি একটা স্টোর করবে, এই হিসেবে ওনাকে আমি 10,000 টাকা মাসিক মূল্যে ভাড়া দিই আর কি। তো আদৌ বুঝতে পারিনি যে আসলে এই ধরনের একটা হবে। খবর পেয়ে কাফরুল থানা পুলিশ শনিবার সন্ধ্যা থেকে প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে নুরুজ্জামান ও তার অপর এক সহযোগীকে। পরে রাত 11টার দিকে 2 জনকে আটক করা হয়। আনুমানিক প্রায় 40টার মতো কঙ্কাল উদ্ধার হয়েছে। যেই কাজটা করতো সে নিজেকে ন্যাশনাল মেডিকেল কলেজে একজন স্টুডেন্ট হিসেবে নিজেকে দাবি করতেছে, এখনো আইডি কার্ড দেখাইতে পারেনি। সে এখানে আসলে একটা কারখানার মতো প্রসেসিং, সে নিজেই ওই ওয়াশ করা, তারপর হাইড্রোজেন পারঅক্সাইড, ব্লিচিং, এই সমস্ত কেমিক্যাল ইউজ করে, তারপর গরম করার জন্য রুমে হিটার বসানো আছে, মানে এরকম একটা আর কি প্রসেসিং এখানে করে আর কি। নুরুজ্জামান পুলিশের কাছে নিজেকে মেডিকেলের শিক্ষার্থী পরিচয় দিলেও বাড়ির মালিকের কাছে সে ডাক্তার পরিচয় দিয়ে বাসা ভাড়া নিয়েছিল। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। বৈরী আবহাওয়ার কারণে 12 ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের এজিএম মোহাম্মদ জুলুর রহমান জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সাগর ও নদী উত্তাল থাকায় গত 2 দিন ধরে ব্যাহত হচ্ছিল নৌযান চলাচল। তবে শনিবার রাতে নিম্নচাপটি বঙ্গোপসাগর ও এর উপকূলবর্তী এলাকা অতিক্রম করায় আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এতে সকাল থেকে পাটুরিয়া দৌলতদিয়া রুটে পুনরায় নৌযান চলাচল শুরু হয়েছে। এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের পাড়ে আটকা পড়েছে কয়েকশো যানবাহন। পানি উন্নয়ন বোর্ডের নিম্নমানের কাজের কারণে হুমকির মুখে পড়েছে রাজশাহী শহর রক্ষা বাঁধ। এমন অভিযোগ তীরবর্তী বাসিন্দাদের। তারা বলছেন, এখন এই বাঁধ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে তাদের মাথা গোঁজার ঠাঁইটুকুও হারিয়ে যাবে। তবে কাজের মান খারাপ, এটি মানতে নারাজ পানি উন্নয়ন বোর্ড। নতুন করে বরাদ্দ না পাওয়ায় এখন কাজ শুরু করা সম্ভব নয় বলে দাবি সংস্থাটির। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। সপ্তাহ খানিক আগে রাজশাহী মহানগরীর শেখের চক পাচানি মাঠ এলাকায় পদ্মা নদীর পার ঘেঁষা সড়কে ফাটল দেখা দেয়। এখন এখানকার 5 ফুটের মতো রাস্তা দেবে গেছে। এতে বেশ কয়েকটি ঘরবাড়িতে ফাটল ধরার পাশাপাশি ধসে পড়েছে এলাকার 5টি বসতভিটা। গেল বর্ষা মৌসুমে প্রায় 15 লাখ টাকা ব্যয়ে তিবাত সংরক্ষণের জন্য সিসি ব্লক বসানো হয়, যা বছর না ঘুরতেই নড়বড়ে হয়ে গেছে। একই অবস্থা 268 কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের সোনাইকান্দি থেকে বুলনপুর পর্যন্ত 5 কিলোমিটারের শহর রক্ষা বাঁধও। এতে আতঙ্কিত পদ্মা তীরবর্তী প্রায় 20,000 বাসিন্দা। কাউকে রাস্তায় ঘর করতে হচ্ছে, এই ছেলে মেয়ে নিয়ে সংসার নিয়ে খুবই বিপদের মধ্যে আছে। 3টা বাড়ি একসাথে নেমে গেল, এই ওয়ালটা শুদ্ধ নেমে গেল, কিন্তু পানি উন্নয়নের লোক তো আসছেই না। কিস্তি তুলে টাকা নিয়ে ঘর করেছে, তাহলে এগুলো তো আমাদের দিতে হবে, কিস্তি তার মাপ যাবে না। এ অবস্থার জন্য পানি উন্নয়ন বোর্ডের বাঁধ সংরক্ষণের নিম্নমানের কাজকে দায়ী করেছেন তীরবর্তী বাসিন্দারা। কোন মতন সিমেন্ট দিয়ে মেরে দিয়ে চলে গেছে। সঠিকভাবে করলে এইরকম ক্ষয়ক্ষতিটা হতো না, এটা তো সরকার দেখবে না। 400 লোকের সই সিগনেচার দেওয়া আছে পানি উন্নয়ন বোর্ডে যে আমাদের এই জিনিসটাই এমার্জেন্সি করে দেওয়া হোক, তো পানি উন্নয়ন বোর্ড কোনো গুরুত্বই দেখালো না। তবে এমন অভিযোগ অস্বীকার করে
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, সময় মতো বরাদ্দ না পাওয়ায় এ অবস্থার সৃষ্টি। পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ার কারণে সংস্কার কাজগুলো সময় মতো করতে পারে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যখন রাস্তাটা ক্লিয়ার করে দিবে, তখন আমরা ওদের যে দেবে যাওয়ার কারণে আমাদের স্লোপের যে ফাটল দেখা দিয়েছে, আমরা সেটা তখন মেরামত করে দেব। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, 16 বছর আগে পদ্মার পার বাধাই করা হয়। 150 কোটি টাকার নতুন একটি প্রকল্প অনুমোদন হলে তাৎক্ষণিকভাবে বাঁধ সংরক্ষণের কাজ শুরু করা হবে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। টাঙ্গাইল শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া খরস্রোতা লৌহজং নদীটি অবৈধ দখলদারের কবলে পড়ে সরু মরা খালে পরিণত হয়েছে। এ অবস্থায় নদীটি রক্ষার দাবি জানিয়েছে পরিবেশ বিশ্লেষক সহ স্থানীয়রা। শিগগিরই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীটির নাব্যতা ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। কাদির তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ময়লা আবর্জনার স্তূপ দেখে বোঝার উপায় নেই যে এটি নদী, খাল নাকি ড্রেন। টাঙ্গাইল শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া লৌহজং নদীটি একসময় খরস্রোতা থাকলেও অবৈধ দখলদারদের কবলে পড়ে সরু মরা খালে পরিণত হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালীরা নদীর দুপাড় দখল করে দালান কোঠা ও বাড়িঘর সহ নানা স্থাপনা গড়ে তুলেছে। সরকারিভাবে নদীটি 200 ফুট প্রশস্ত থাকার কথা থাকলেও রয়েছে মাত্র 50 ফুট। পাল তুলে নৌকা আসতো, নৌকা বোঝায় মালপত্র ছিল। ব্যবসায়ীরা সেই নৌকার মাধ্যমে টাঙ্গাইলে প্রবেশ করে তাদের ব্যবসা কার্য পরিচালনা করত। স্রোতের যে অবয়ব ছিল, স্রোতের যে গতিধারা ছিল, সেই স্রোত, সেই নদী আজকে হারিয়ে গিয়েছে। আমরা চাই যে এই নদী সংস্কার করে আবার এই নদীর নাব্যতা ফিরে আসুক। অবৈধ দখলদার উচ্ছেদ হোক এবং জনগণের সম্পদ জনগণের হাতে ফেরত আসুক। এই অবস্থায় নদীটি খনন সহ অবৈধ দখলদারদের উচ্ছেদ করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পরিবেশ বিশ্লেষকরা। যারা নাকি দখলদার আছে তাদেরকে যে কোনো উপায়ে হোক আইনের আওতায় এনে তাদের উচ্ছেদ করা। অবশ্য সীমানা নির্ধারণ করে শিগগিরই অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ নদীটির নাব্য ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এই লৌহজং নদী স্বাভাবিক গতি ফিরিয়ে আনার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অবৈধ যে দখলদার রয়েছে সেটিকে আমরা সরানোর কাজ শুরু করব এবং এটা ক্রমান্বয়ে চলতে থাকবে। টাঙ্গাইল পৌর এলাকার বাগমারা থেকে লাউজানা পর্যন্ত লৌহজং নদীর দুপাড়ে প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে সহস্রাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। সময় সংবাদ, টাঙ্গাইল। গবাদি পশুর মানসম্মত কৃত্রিম প্রজনন নিশ্চিত করতে ভ্রূণ সংরক্ষণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের গবেষকরা পেয়েছেন সফলতা। উন্নত জাতের গরু আর দেশীয় জাতের ভেড়ার কৃত্রিম প্রজনন নিয়ে 2 বছরের গবেষণা কার্যক্রম শেষে এখন এই প্রযুক্তিটি তৃণমূল পর্যায়ে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছেন তারা। প্রক্রিয়াজাত করে ভ্রূণ সংরক্ষণ দেশে এটাই প্রথম দাবি করে সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে উন্নত জাতের গবাদি পশু উৎপাদনে বিপ্লব ঘটবে। সাইমা কন্দের তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। দেশে দীর্ঘদিন যাবৎ গবাদি পশুর কৃত্রিম প্রজনন ব্যবস্থা প্রচলন থাকলেও বহুমাত্রিক কারণে গর্ভধারণের হার আশানুরূপ নয়। এ অবস্থায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রযুক্তির উৎকর্ষতায় উন্নত জাতের গরু ও ভেড়ার সিমেন্ট সংগ্রহ করে লিঙ্গ নির্ধারণী শুক্রাণুর প্রক্রিয়াকরণ, সুপার ওভুলেশনের মাধ্যমে ভ্রূণ উৎপাদন এবং তা সংরক্ষণ ও প্রতিস্থাপন করছেন। উন্নতমানের ব্রাহ্মা, শাহিওয়াল, জার্সি ও ফ্রিজিয়াম জাতের গরু এবং দেশীয় জাতের ভেড়ার কৃত্রিম প্রজনন নিয়ে গত 2 বছর ধরে এখানে গবেষণা কার্যক্রম চলছে। উন্নত সার এবং উন্নত গাভী ইউজ করে আমরা উচ্চ জাতের ভ্রূণ উৎপাদন করি, যে উচ্চ জাতের ভ্রূণটা যে কোনো গাভীতে ট্রান্সফার করে আমরা উচ্চ জাতেরই বাছুর পেতে পারি। আমরা কৃত্রিম উপায়ে ওষুধ দিয়ে গাভীকে সুপার ওভুলেশন করি, যেখানে নর্মালি প্রতি হিটের পরে একটা করে ডিম আসার কথা, সেখানে আমরা সুপার ওভুলেশন করার পরে দেখা যায় যে এই ডিমের সংখ্যাটা বেড়ে যায়। দেশে প্রথমবারের মতো এখানে গবাদি পশুর ভ্রূণ সংরক্ষণ করা হচ্ছে দাবি করে গবেষকরা বলছেন, কৃষকরা প্রয়োজন মতো ভ্রূণ সংগ্রহ করে তা প্রতিস্থাপনের মাধ্যমে গবাদি পশুর মানসম্মত কৃত্রিম প্রজনন নিশ্চিত করতে পারবেন। আমরা প্রথম বাংলাদেশে এই ভ্রূণ সংরক্ষণ করতেছি, কারণ ভ্রূণটা যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে বিস্তীর্ণ এলাকায় আমরা এই প্রযুক্তিটা ছড়াই দিতে পারবো। মাল্টিপল ওভুলেশন এমব্রায়ো ট্রান্সফার এই টেকনোলজি দুটি ব্যবহার করি, এটা খুব কম সময়ের মধ্যে অনেক গুণগতমান বাচ্চা এসে যাবে। আমাদের আলটিমেট গোল হলো সিমেন্ট ব্যাংক তৈরি করা
এমব্রয়ো ব্যাংক তৈরি করা, যাতে ফার্মারের যখন দরকার হবে আমাদের কাছ থেকে নিয়ে যে এআই করে দেবে ওই গুণগতমান এমব্রয়ো নিয়ে যে প্রতিস্থাপন করে দেবে। বিশ্বব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্টের আওতায় 2014 সাল থেকে এই গবেষণা কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। এবার খেলা প্রসঙ্গে জানাবো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। বৃষ্টির বাধায় শেষ পর্যন্ত দুদিন পিছিয়ে গেল বিপিএল। নতুন সূচি অনুযায়ী 8 নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগাং ভাইকিংসের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের আসর। বিরতির মাঝে অনুষ্ঠিত হবে 5 ও 6 নভেম্বরের ম্যাচ। আর ফ্র্যাঞ্চাইজিগুলোর সম্মতির ভিত্তিতে আবারও খেলানো হবে উদ্বোধনী দিনে পরিত্যক্ত ঘোষণা করা ম্যাচ দুটি। তবে এই ম্যাচগুলোর টিকিটের দাম ফেরত পাবেন না দর্শকরা। শনিবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সংবাদ সম্মেলনে এমনটাই জানানো হয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের দর্শকরা নিজেদের দুর্ভাগা ভাবতেই পারেন। বৃষ্টি যে বড়ই নিষ্ঠুর তাদের প্রতি। অনবরত বৃষ্টিতে প্রথম দিনের পর দ্বিতীয় দিনও মাঠে গড়ায়নি একটি বলও। যদিও উদ্বোধনী দিনে বৃষ্টির বাধা উপেক্ষা করে টিকিট কেটে অনেকেই মাঠে এসেছিলেন, কিন্তু দ্বিতীয় দিন স্টেডিয়ামের ভেতরটা সন্ধ্যার মেঘলা আকাশের মতোই আচ্ছন্ন হয়ে উঠল পিনপতন নীরবতায়। ততক্ষণে স্থগিত হয়ে গেছে দ্বিতীয় ও তৃতীয় দিনের সবগুলো ম্যাচ। হঠাৎই সংক্ষিপ্ত এক নোটিশে অনুষ্ঠিত হলো বিপিএল গভর্নিং কাউন্সিলের সংবাদ সম্মেলন, যেখানে এলো গুরুত্বপূর্ণ ঘোষণা। 8 নভেম্বর থেকে নতুনভাবে মাঠে গড়াবে বিপিএল। সেদিন প্রথম ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগাং ভাইকিংস। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর ঐক্যমতের ভিত্তিতে 4 নভেম্বরের অমীমাংসিত ম্যাচগুলো আবার অনুষ্ঠিত হবে। আমাদের ফার্স্ট ম্যাচ এখন আসলে আমরা স্টার্ট করতে যাচ্ছিল 8 তারিখ থেকে। দুটো ফ্র্যাঞ্চাইজি যদি রাজি থাকে তাহলে এই ম্যাচটা আমরা রিম্যাচ করব। 5 তারিখ এবং 6 তারিখের খেলা। আমাদের যে গ্যাপ আছে দেখবেন আপনার 10 তারিখে একটা গ্যাপ আছে এবং 14 তারিখ। এই দুইটা দিনের মধ্যে আমরা এই খেলাগুলো ফিল করব। এমন হতে পারে যে একদিন আমরা হয়তো 3টা ম্যাচও স্টেজ করতে পারি। বিপিএল গভর্নিং কাউন্সিলের ভাষ্যমতে মূলত আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে নিতেই এই উদ্যোগ। কিন্তু এই 2 দিনের ম্যাচগুলোর টিকিট যারা কেটেছেন তাদের ক্ষেত্রে সিদ্ধান্তটা কি হবে তার সুস্পষ্ট কোনো উত্তর মেলেনি। রিফান্ডের কোনো স্কোপ নেই। দর্শকরা তো টিকিট যারা প্রিজার্ভ করেন তা আমি কিভাবে দিব? কিছু কথা আছে। সো যারা রাখবে হয়তো প্রিজার্ভের যদি কারো থেকে থাকে সেটা আমরা হয়তো পরে চিন্তা করবো। আসলে এটা সিদ্ধান্ত নিয়ে আসলে এটা সিদ্ধান্তের ব্যাপার। আর আপনারা জানেন যে টিকেটিং রাইটসটা তো আমাদের সেল করা, তো আমাদের সবার সাথে বসে তখন ওটা আবার আলাপ করতে হবে। বিপিএল এর চতুর্থ আসরের শুরুটা আসলে এখনো থেকে গেছে খাতা কলমেই। তবে নতুন সূচি অনুযায়ী 8 নভেম্বর বা তারপরও যদি বৃষ্টির বাধার সম্মুখীন হতে হয় তাহলে পয়েন্ট ভাগাভাগি ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি অতিক্রম করেছে চট্টগ্রামের সীতাকুণ্ড বন্দরের 3 নম্বর সতর্কতা। 12 ঘন্টা পর সারা দেশে নৌ চলাচল স্বাভাবিক। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে হামলার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে মানববন্ধন। ভিডিও ফুটেজ দেখে এ পর্যন্ত 53 জন আটক। সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা পেতে নানা ভোগান্তির অভিযোগ রোগীদের। স্বাস্থ্যসেবায় অনিয়ম ঠেকাতে যুগোপযোগী আইন প্রয়োগের তাগিদ বিশেষজ্ঞদের। শিশু বন্ধু খ্যাত জাতীয় অধ্যাপক ডক্টর এম.আর. খানের মরদেহ দুপুরে রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধা নিবেদনের পর দাফন সাতক্ষীরায়। এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। বিশ্ব মন্দার প্রভাবে অনেক শ্বেতাঙ্গই শেষ মুহূর্তে মত পাল্টে ঝুঁকছেন ডোনাল্ড ট্রাম্পের দিকে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইল ফোনে পেতে SMS করুন *বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।